হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বাঁকুড়া জেলা স্কুলে পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভ ক্লিয়ার। সো আজকে বাঁকুড়া জেলা হাই স্কুল প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্স পার্টটা ডিসকাস করব, তারপরে গিয়ে আমরা লাইফ সায়েন্স পার্টটা ডিসকাস করব। নাও প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি করলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি হবে? এখানে হবে 9/5 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? কারণ এদের বেসিক ফর্মুলা কি? C/5 ইকুয়ালস টু A - 32/9। ইফ ইউ ক্রস ইট, দ্যাট ইজ 9টাকে এ পাশে পাঠিয়ে দাও, বজ্রগুণন যদি করি তাহলে কত হবে? 9C/5। তাহলে এখানে আনসার হবে 9/5 ডিগ্রি সেন্টিগ্রেড। সুচিত্র ক্যামেরা বস্তুর প্রতিকৃতি গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? অবভিয়াসলি আলোর সরল রৈখিক দৈর্ঘ্যের জন্য, আলোর সরল রৈখিক দৈর্ঘ্যের জন্য, রৈখিক গতির জন্য। ঠিক আছে, সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হলে কি গতি? তাহলে আমরা কি গেস করি? সরল রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হলে এক প্রকার ঘূর্ণনরতি, মানে ঘুরছে আর ফলে সে একটা স্ট্রেট রাস্তায় চলে যাচ্ছে। তাহলে কী হবে? ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। নাম্বার 4, জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত কী হবে? জিঙ্ক আয়ন এবং ফসফেট মূলক। তাহলে জিঙ্ক আয়ন হচ্ছে জিঙ্ক ফসফেট, যেটা আমরা বলবো Z10, মানে Z10(3), দ্যাট ইজ Z10(3PO4)2। কেন হলো? কারণ আমরা ভালো করে জানি জিঙ্কের যোজ্যতা হচ্ছে 2 আর PO4 ফসফেটের হচ্ছে 3। একে ক্রস করে দাও, Z10(3PO4). যেহেতু কেন হোল2 মারলাম? কারণ PO4 দুখানা এলিমেন্ট রয়েছে, দুটো এলিমেন্ট থাকার জন্য তাকে আমরা হোল করি। যেমন আমরা A²কে সিম্পলি A² বলি, কিন্তু A+Bকে আমরা হোল বলি, কারণ দুটো ভেরিয়েবল ঢুকে গেছে বা দুটো চলরাশি ঢুকে যাওয়ার জন্য আমরা তাকে হোল বলে থাকি। সেমনি এখানে হবে Z10(3PO4), কারণ জিঙ্কের যোজ্যতা হচ্ছে 2 আর ফসফেটের যোজ্যতা 3। ক্রস করে দিলে হয়ে যাবে Z10(3PO4)2। আচ্ছা, তারপর দিয়েছে নুনের মধ্যে উপস্থিত কোন উপাদানটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, তাহলে নুনের মধ্যে উপস্থিত কোনো বাতাসটি জলীয় বাষ্প শোষণ করে সেটা হচ্ছে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত MgCl2 কেন? কারণ এখানে আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। আবার ক্রস করি, তাহলে কি হচ্ছে? Mg1 লেখার দরকার নেই, Cl2, সেই জন্য MgCl2। ঠিক আছে। আচ্ছা, এরপর দিয়েছে জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ কি? না, জৈব অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ হচ্ছে, সেটা হচ্ছে একটা সাবান। ঠিক আছে, সোডিয়াম পারমিটেট টাইপের সল্ট থাকে। ওকে, তারপর শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুর ড্যাশের সঙ্গে সলসম করে। এটা হবে ভর এবং আপেক্ষিক তাপগ্রাহিতার সাথে। কি বললাম? ভর এবং আপেক্ষিক তাপগ্রাহিতার সঙ্গে থাকবে। উত্তরটা লিখে নাও, শূন্যস্থান পূরণ। সত্য মিথ্যা? লিন তাপে পদার্থের উষ্ণতা পরিবর্তন ঘটায়। একদম মিথ্যে কথা। কেন? লিন তাপে পদার্থের উষ্ণতা পরিবর্তন ঘটে না, কারণ এর আগে আমি তোমাদের ক্লাসে বলেছি যে লিন তাপের ব্যাপারটা কী হচ্ছে। দেখা গেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা বরফ আছে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই বরফ থেকে গলে যখন জল হচ্ছে, যখন বরফটা সম্পূর্ণ গলেনি, তাহলে এখানে যখন আমি থার্মোমিটার প্লেস করব, এটা টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একই সেন্টিগ্রেড উষ্ণতা, একই উষ্ণতাতে দুটো বস্তুর দুটো অবস্থা চলে এসছে। একটা হচ্ছে সলিড স্টেট বা কঠিন অবস্থা, একটা হচ্ছে লিকুইড স্টেট বা জলীয় অবস্থা। তাহলে তাহলে এখানে তাহলে কী হচ্ছে? তাহলে এখানে কোশ্চেনটা দিয়েছে যে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমা, লিন তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায়। লিন তাপ কিন্তু পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায়নি। লিন তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটাতে পারেনি। দেখেছো? এখানে দেখো উষ্ণতাটা দেখো সেম থেকে গেছে, কিন্তু একটা স্টেট আছে জল, বরফ, আর একটা স্টেট আছে জল। এ কতক্ষণ 0 ডিগ্রি? যতক্ষণ এই বরফটা সম্পূর্ণ গলে জলে পরিণত হচ্ছে ততক্ষণ এই জলটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে
কোনো দর্পণকে দূরে সরিয়ে নেওয়া হলো, তাহলে তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরে যাবে? তাহলে অবভিয়াসলি আমরা তাহলে কী হবে, দর্পণটি যতখানি দূরে সরবে আমার প্রতিবিম্বটাও ঠিক ততখানি দূরেই আমার থেকে সরে যাবে। আয়নার সামনে দাঁড়াতে দেখতে পাই না আমরা যে আমরা আয়না থেকে যতটা পিছিয়ে যাচ্ছি আমার প্রতিবিম্বটাও ঠিক আমার থেকে ততটা বেশি পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে। পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষিত কম গরম জায়গায় কোথায় গেল গরম জায়গায় যাওয়ার জন্য সূর্যের আলোয় পরিযায়ী পাখি খুব শীতের জায়গা থেকে অপেক্ষিত কম গরম জায়গায় উড়ে যাওয়ায় সূর্যের আলো ড্যাশের উপরে নির্ভর করে। তাহলে সূর্যের আলো কিন্তু অ্যাকচুয়ালি দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সূর্যের আলো দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কোনো গতিশীল বস্তুর ভরবেগ কখন শূন্য হবে? যদি ভরবেগ তখনই শূন্য হবে, ভর এবং বেগ যদি মোট সরণ শূন্য হয়ে যায়। তাহলে কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগ গড়বেগ শূন্য কখন হবে? যদি বস্তুর মোট সরণ শূন্য হয় তাহলে গড়বেগ তোমার কি বলো শূন্য হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তারপর দিয়ে আচ্ছা গড়বেগ, তাহলে আমরা জানি কি বেগ সমান কত? বেগ ইজ ইকাল টু সরণ বাই বেগ, মানে যাকে আমরা এগুলো স্পিড বলি, সরণ বাই সময়। এখন কথা হচ্ছে কোনো বস্তুর দূরত্ব কখনো শূন্য হতে পারে না, কিন্তু সরণ শূন্য হতে পারে। কেন শূন্য হতে পারে? এই কারণে শূন্য হতে পারে, যদি ধরো আবার বলে দিচ্ছি, আমি এখন এ পজিশনে দাঁড়িয়ে আছি, এ থেকে বিতে গেলাম ধরো 5 কিলোমিটার, বি থেকে গেলাম সিতে 6 কিলোমিটার, সি থেকে গেলাম ডিতে 3 কিলোমিটার। তাহলে আমার মোট আমি কতটা দূরত্ব অতিক্রম করলাম? 6 3 9 5 14 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স চলে গেছি 14 কিলোমিটার। ঠিক আছে। কিন্তু আবার দেখা গেছে আর সরণটা কি? সরণ ছিল বস্তুর ইনিশিয়াল অবস্থান এবং ফাইনাল অবস্থানে লম্ব দূরত্বকে আমরা সরণ বলে থাকি। কিন্তু এখন দেখা গেছে আমি ডি থেকে আবার এতে ফিরে চলে এলাম, এখন বস্তুর ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানটা কি একই জায়গায় হয়ে গেছে। তাহলে এখানে সরণ কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তাহলে বেগ সমান কি? সরণ বাই সময়। তাহলে শূন্যকে দিয়ে তুমি যাই দিয়েই ভাগ করো না কেন, রেজাল্ট কী আসবে? শূন্য আসবে। ঠিক আছে। এবার কি লিখেছে? ক্রিয়া ও প্রতিক্রিয়া একই সঙ্গে ঘটে, মিথ্যা। ঠিক আছে। ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একসাথে ঘটে। আমি ক্রিয়া করার পরেই কিন্তু আমার একটা প্রতিক্রিয়া হয়। ঠিক আছে। আমি ক্লাসেও দেখিয়েছি, ঠিক আছে, কাউকে দুঘা পিটালাম তারপরে আও করে একটা আওয়াজ হলো, তার মানে কী হলো? যে আমি একটা ক্রিয়া করলাম, প্রতিক্রিয়া স্বরূপ তার মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে। ঠিক আছে। এবার বলছি এসআইতে কার্যের একক কি? এসআইতে কার্যের একক হচ্ছে জুল। ঠিক আছে। এসআইতে কার্যের একক হচ্ছে জুল। তারপরে দিয়েছে সমতা বিধান করো। KClO3 থেকে KCl মানে পটাশিয়াম ক্লোরাইড থেকে KCl প্লাস অক্সিজেন তৈরি করছে। ঠিক আছে। তাহলে কীভাবে আমার সমতা বিধান আমি করব দেখে দিচ্ছি কীভাবে করা যায়। তাহলে কী কী দিয়েছে? KClO3 KCl প্লাস O2 ব্যালেন্স করব। পটাশিয়াম এখানে কটা আছে? একটা আছে। কে আছে একটা, এখানেও ডান দিকে, এটাকে বলা হয়, তো ডান দিকেও কে কটা আছে? একে বলা হয় বিক্রিয়ক পদার্থ, একে বলা হয় বিক্রিয়ক পদার্থ, একে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ মানে বিক্রিয়ার ফলে যে পদার্থ তৈরি হয় তাকে বিক্রিয়াজাত পদার্থ বলা হয়। এখানে বিক্রিয়ক পদার্থে পটাশিয়াম আছে একটা, ক্লোরিন আছে কটা? একটা, আর অক্সিজেন আছে কটা? 3টে। এখানেও কিন্তু পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, কিন্তু অক্সিজেন আছে 2টো। আমি পরমাণু মানে এখানকার কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে। আমি এখানে চেঞ্জ করতে পারি। তাহলে আমাকে এখানে কী করতে হবে? আমি যদি এখানে একটা 2 দিয়ে গুণ করি তাহলে পটাশিয়াম কটা হয়ে যাচ্ছে বলো? 2খানা হয়ে যাচ্ছে, ক্লোরিনও 2টো, কিন্তু অক্সিজেন 6টা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 6টা করার জন্য এখানে আমি কী করে দিলাম? 3 করে দিলাম। 3 করে দেওয়ার জন্য অক্সিজেন কটা হয়ে যাচ্ছে? 3 দুগুণে 6টা। কিন্তু এখানে 2 করার জন্য পটাশিয়াম 2টো হয়ে গেছে, ক্লোরিনও 2টো হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা কী করে দেবো বলো? 2 KCl লাগিয়ে দেবো।
ঠিক আছে, তাহলে আমার ব্যালেন্স কমপ্লিট হয়ে যাবে। ওকে, যে ব্যালেন্স কমপ্লিট হয়ে গেলে তখন আমি অ্যারো না দিয়ে ইজিক্যাল টু দিয়ে দেবো। এবার বলেছে ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত লেখো। ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত হচ্ছে Cr2O7। ঠিক আছে, আমাকে যেহেতু অ্যানায়ন বলেছে তাই -2, Cr2O7 -2। এটা যদি পটাশিয়াম ডাইক্রোমেট হতো তাহলে K2Cr2, তাহলে এটা যদি এটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর হবে এইটা। যদি বলতো পটাশিয়াম ডাইক্রোমেট কত হবে, তাহলে K2Cr2O7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট মাইনাস। ওকে, এরপরে কি আসছে, এরপরে আসছে পরমাণু ভর সংখ্যা কাকে বলে। এটা আমরা আগেও বলেছি, পরমাণু ভর সংখ্যা কাকে বলে। পরমাণু নিউক্লিয়াসে থাকা পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা হচ্ছে পরমাণু ভর সংখ্যা। এটা পরমাণু এইটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ। যেহেতু পজিটিভ থাকে তাই নিউক্লিয়াসটা পুরো পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। আর তোমার নিউক্লিয়াসের বাইরে কে থাকে বলো, ইলেকট্রন মহল। শুধুই কে থাকে বলো, ইলেকট্রন থাকে। তাহলে কি লিখবো না, পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাই ওই পরমাণুর হচ্ছে আমার ভর সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাপারটা বলতে পারলাম। পজিটিভ, নিস্তড়িৎ, নিউক্লিয়াসের মধ্যে কে থাকে বলো, প্রোটন এবং নিউট্রন। ওকে, নেক্সট কোশ্চেন, একটা থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও। একটা থার্মোসেটিং পলিমারের উদাহরণ হচ্ছে পেট, PET, পেট ক্যাপিটালে লিখবে, PET, পেট। ঠিক আছে, খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে। আমরা এখানে বলতে পারি যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে কিন্তু সংবেদন আদান প্রদান করে। এবার সেটাকে আমরা যখন লিখব তখন সোডিয়ামকে লিখব সোডিয়াম প্লাস, Na+, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, এগুলোকে আমরা এইভাবে করবো। বা ক্যালসিয়াম Ca2+। কেন 2+? কারণ ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2। ঠিক আছে, যোজ্যতা কাকে বলে, তাহলে যোজ্যতা হচ্ছে যে ধর্মের জন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রনের বেরিয়ে যাওয়া বা ইলেকট্রনের সংযোজন হওয়াকে আমরা কি বলি বলো, যোজ্যতা। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, এরপরে কোশ্চেন দিয়েছে, এরপরে বড় কোশ্চেন চলে আসছে, যে কোনো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। আমরা জেনে এসেছি যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ আসলে মাটির কলসি গিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকার জন্য ওই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে। তখন তার বেরিয়ে আসার সাথে সাথে বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। আমি যেটা বললাম সেটাকে লিখে ফেলবে, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে, এরপর বলছে বর্ণালী কাকে বলে না, সূর্যের আলো কাঁচের প্রিজমের মধ্যে যাওয়ার সময় সূর্যের রং সাদা। তাহলে সাদা রং কিন্তু আমাদের 7টি রঙের মিশ্রণ, সেটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি, বেনিয়া সহ কলা। ঠিক আছে, কিন্তু আমরা আনসারটা কীভাবে লিখবো, সূর্যের আলো কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রঙের আলো আলাদা হয়ে যায়। আমরা ওই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটিভাবে 7টা রঙের আলাদা আলাদা করতে পারি। এই 7টা আলাদা হওয়া আলোর প্রতীককে একসঙ্গে বলে বর্ণালী। তাহলে কী বললাম বোঝাতে পারলাম, তাহলে সূর্যের আলো কাচের প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই কী করছে বলো, 7টি রঙে ভেঙে দিচ্ছে। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দেওয়া বলেছে, সে একটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হচ্ছে রামধনু। বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলকে 1890 ক্যালোরি তাপ প্রয়োগ করলে চূড়ান্ত ফল কী হবে। জলের বাষ্পীভবনের লিন তাপ দেওয়া আছে 540 কিলো ক্যালোরি। ওকে,
তাহলে দেখো আমি যদি এরকম ভাবি, বাষ্পীভবনের প্রয়োজনীয় তাপ কত? বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে কত দেওয়া আছে? বাষ্পীভবনের প্রয়োজনীয় তাপ দেওয়া আছে 540 ক্যালোরি। এবার কোশ্চেনটা দিয়েছিল 10, তাহলে এখানে লিখবো বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ, দেখা যাচ্ছে তো, বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ কত হবে বলো? প্রয়োজনীয় তাপ হবে তোমার 10 ইন্টু, ওখানে কত দেওয়া ছিল? 540 ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম। তাহলে একে গুণ করলে কত বেরোচ্ছে? ক্যালোরি পার গ্রাম। তারপর কী চেয়েছে? ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে প্রদত্ত তাপ কত দেওয়া আছে? 1890। প্রদত্ত তাপ দেওয়া আছে 1890 ক্যালোরি, রাইট। আর কি দেওয়া আছে? বাষ্পে তাহলে কত পরিণত হবে? তাহলে বাষ্পে পরিণত হবে 1890 থেকে তুমি যদি 540 ডিভাইড করে দাও, মানে 1890 যেটা বেরোচ্ছে তাকে দিয়ে তোমার 540কে ডিভাইড করে দাও, ঠিক আছে? সেটা হচ্ছে করলে কত হবে? এটাকে ভাগ করলে হবে ধরো অলমোস্ট ধরো 1890 540, 0 0 কেটে গেল, বাদ দাও, 54 3 12 দিয়ে দিলে 0 নিয়ে এলাম, 5 270, এটা 3.5 গ্রাম, ঠিক আছে? কত হলো? 3.5। তাহলে আমার এটা 3.5 গ্রাম হয়ে গেল। তারপর বলেছে তাহলে আমার কী হবে অবশিষ্ট? তাহলে কী থাকছে বলো? আমার জল থাকছে, তাহলে 10 গ্রাম ছিল, তাহলে অবশিষ্ট জল কত থাকছে? অবশিষ্ট জল কত থাকছে? 10 মাইনাস 3.5 গ্রাম, দ্যাট ইজ 6.5 গ্রাম, রাইট? ওকে, হয়ে গেল অঙ্ক শেষ, বলতে পারলাম। এরপর চলে আসি পরেরটা। তারপরে কোশ্চেন কী বলেছে? নৌকা থেকে আরোহী লাফ দিয়ে তীরে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? এটা আমরা ভালো করে জানি যে নৌকা থেকে তীরে লাফ দিয়ে নামার সময় আরোহী নৌকার উপর যে বল প্রয়োগ করে তা হলো ক্রিয়া। এর ফলে নৌকাটি পিছন দিকে কী হয়ে যায়? সরে যায়। কিন্তু নৌকাতে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে নৌকাটি কী করে দেয় বলো? নৌকাটিতে বল প্রয়োগ করার সাথে সঙ্গে নৌকাটি আরোহীর উপর সমান কী করে বলো? ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, যার জন্য আরোহী সামনের দিকে লাফাতে পারে। আমি যেটাকে বললাম সেইভাবে লিখে দেবে, উত্তরটা হয়ে যাবে। একটি স্প্রিংকে নিয়ে দুদিক থেকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কাজ করা হলো কি? ব্যাখ্যা সহ লেখো। ওকে, তাহলে এখানে কি হবে না, উত্তরটা শুরু করবে যে স্প্রিংটা সামগ্রিকভাবে জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, অর্থাৎ স্থান পরিবর্তন করলো, শুধুমাত্র আকৃতি পরিবর্তন হলে এক্ষেত্রে বল প্রয়োগের কাজ হলো কিনা? তাহলে লিখবো বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সামগ্রিক স্থান পরিবর্তন না হলেও যদি বস্তুর আকার ও আয়তনের পরিবর্তন হয় তাহলে বলা হবে প্রযুক্ত বল কাজ করেছে, ঠিক আছে? তো এটা আমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে, সেটা ওখান থেকে আমরা এইটুকুনি বললেই হয়ে যাবে যে বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর সামগ্রিক স্থান পরিবর্তন না হলে যদি বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয় তাহলেও বল প্রযুক্ত বল কাজ করেছে বলে মনে হচ্ছে, ঠিক আছে? ওকে, এরপরে কোশ্চেন, সোডিয়াম সালফাইড ও ক্যালসিয়াম বাইকার্বনেটে সংকেত লেখো। সোডিয়াম সালফাইড এবং ক্যালসিয়াম বাইকার্বনেট। ওকে, সোডিয়াম সালফাইড, তাহলে সোডিয়াম সালফাইড কী হবে? সোডিয়াম সালফাইড তাহলে Na2S, কারণ সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, সালফারের যোজ্যতা হচ্ছে 2, তাহলে ক্রস করে দাও, তাহলে কী হচ্ছে? Na2S, ঠিক আছে?
আর বলছে ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেটকে আমরা লিখব CaHCO3 কারণ ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2 আর বাইকার্বনেট HCO3 যোজ্যতা হচ্ছে তোমার 1। ঠিক আছে, হচ্ছে বাইকার্বনেটের এইটা হচ্ছে 1, তাহলে ক্যালসিয়ামের সাথে 1 আর HCO3 এটা গেল ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত। ওকে, এরপরে কি বলেছে, তাহলে আমার সোডিয়াম সালফাইড এবং ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত আমি পেয়ে গেলাম। একটি পাত্রে সামান্য জল ও তুঁতে মিশিয়ে তুঁতের দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণের মধ্যে একটি লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি ঘটবে? বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ সহ লেখো। এটা কিন্তু আমরা পড়েছিলাম, মনে পড়ছে? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াতে গল্পটা কি ছিল? প্রতিস্থাপন বিক্রিয়া মনে করলে ভুলে গেছে সব জানি, তাহলে ভালো করে ভাবো। আমি যে বলেছিলাম এর সাথে যদি বিসি বিক্রিয়া করে তাহলে ঘটনা কি করবে? কাটিং হয়ে যাবে। তাহলে এই সিটা কি বলে এর সাথে অ্যাটাচ হয়ে যাবে, একে ফ্রি করে দেবে, মানে AC প্লাস বি। মনে পড়ছে? এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে কী হবে? আয়রনের সাথে তুতে, মানে আয়রন প্লাস তুতে মানে হচ্ছে কপার সালফেট। আয়রন তুতে মানে হচ্ছে কপার সালফেট। তাহলে কী হবে? এখান থেকে কাটিং করে দাও। তাহলে সালফেট কী বলো, আয়রনের সাথে লেগে যাবে, কপারকে কী করে দেবে? ফ্রি করে দেবে। তাহলে কী যাবে? ফেরাস সালফেট FeSO4 প্লাস Cu। ক্লিয়ার? তাহলে কী বলে, তাহলে তুতের সাথে বলবো যে আয়রনের সাথে কপার সালফেটের বিক্রিয়ায় একটা বাদামি রঙের আয়রন সালফেটে, যাকে বলা হয় প্রেসিপিটেশন, যাকে বলা হয় বাংলায় কি বলবো, একটা থকথকে জেলির মতো অধক্ষেপ পড়বে। ঠিক আছে, আর সমীকরণটা এইটা দেখাতে হবে, সমীকরণটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলেছে? আপেল ও তেঁতুলের মধ্যে কি অ্যাসিড আছে? আপেলে আছে ম্যালিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি, আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 4, যে কোনো চারটে। আচ্ছা, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 72 কিলোমিটার। একটি ট্রেন আপে যাওয়ার সময় 30 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে যায় এবং ডাউনে 35 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে ফিরে আসে। যাতায়াতের ট্রেনটির গড় দ্রুতি এবং গড় বেগ কত হবে? এটা একটা অঙ্কের মধ্যে দিয়ে আমাকে দেখাতে হবে আর কি। ভালো করে দেখো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 72। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 72 কিলোমিটার। ওকে, এবার হচ্ছে আপে ট্রেনটি যেতে সময় লাগে কত? আপে ট্রেনটির সময় লাগে, সময় মানে কি? সময় বের করার ফর্মুলা কি? সময় বের করা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এটা তো আমরা ভালো করে জানি, মিনস ডিস্টেন্স বাই স্পিড, দূরত্ব বাই গতিবেগ। এবার কী ভ্যালুগুলো দেওয়া আছে? দূরত্ব কত আছে? 72, আর গতিবেগ কত দেওয়া আছে? 30। ওকে, এবার ভেঙে দাও, কত হচ্ছে? 6 5 30, 6 কে 6 12 72, মানে 12/5 ঘন্টা, বা তুমি লিখতে পারো 5 দুগুণে 10, 2, 5 পূর্ণ 2 5 ঘন্টা। ঠিক আছে, এবার তুমি তাকে আরও ভেঙে দিতে পারো। 5 পূর্ণ 2 5 ঘন্টাকে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই তাহলে কী যাবে বলো? আমার মিনিটে কনভার্ট হয়ে যাবে। যাই হোক, এবার বলেছে ডাউনে ট্রেনটি সময় লাগছে কত? এবার এটা আপে সময় লেগেছে, ডাউনে সময় লাগছে কত? ডাউনে সময় লাগে সেই একই ফর্মুলা, দেখ, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত বলেছে? ডাউনের সময় কত লাগে বলছে, তার গতিবেগ কত? তাহলে 72/45 বলেছে। 3 দিয়ে কাটো, 3 15, 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15, 3 8 24, মানে 8/5। ঠিক আছে, এটা কত বেরোচ্ছে তাহলে? এটা বেরোচ্ছে
5 একে 5, 6 7 8 3, 5 শূন্য 1 3 ঘন্টা। ঠিক আছে, হয়ে গেল। এবার এই দুটোকে আমি যোগ করে দিলে আমি অঙ্কটা পেয়ে যাব। আর তোমাকে টোটাল এই দুটোকে যোগ করলে আমি কি পাবো, মোট সময়টা পেয়ে যাব। তাহলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি তোমার গড় বেগটা পেয়ে যাব। ঠিক আছে, মোট সময়কে দিয়ে দিই, মোট দূরত্বকে দিই, মোট সময় দিয়ে ভাগ করে দিই। তার মানে এখানে আমরা করে দিচ্ছি, এখানে মোট মানে গড় বেগ তাহলে কত হবে, তাহলে গড় বেগ হবে মোট দূরত্ব কত, 72 + 72। আচ্ছা, মোট সময় কত, এখানে একটা সময় পেয়েছি, এখানে একটা সময় পেয়েছি, এটাকে একটু ভেঙে নিই, সেই একই। তাহলে 12/5 আর এটা ধরো 8/5, যোগ করলে কত হচ্ছে 20/5, 5 4 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 2 4 7 144/4, 4 3 12, 4 4 6 24, দ্যাট ইজ গড় বেগ হবে 36 কিলোমিটার/আওয়ার। বলতে পারলাম? ঠিক আছে, 36 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণটি লেখো। আচ্ছা, তাহলে আমরা তো এটা জানি, প্রযুক্ত তোমার এটাকে আমি লিখে দিচ্ছি। তাহলে কী হবে, প্রযুক্ত বল সমান প্রযুক্ত বল, আমরা কি জানি P = ma। প্রযুক্ত বল সমান কত, বস্তুর ভর ইন্টু বেগ, বস্তুর ভর ইন্টু মানে বস্তু যতটা ভর এবং মানে 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন যাকে বলা হয়, মানে বস্তুর ভর ইন্টু বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন এর হার, বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বস্তুর ভরকে আমরা কি বলি, এম বলি বস্তুর ভরকে, আর বেগের পরিবর্তন বস্তুর ভর হচ্ছে আমার প্রযুক্ত বল যদি এফ ধরি, তাহলে বস্তুর ভরকে যদি আমি এম বলি, আর বেগের পরিবর্তন হার কি, ত্বরণ কাকে বলে, বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলে থাকি। তাহলে এখানে এম ইন্টু এ যাকে বলা হয়, এ হচ্ছে বেগের পরিবর্তন, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছি বলো, তোমার ত্বরণ। তাহলে F = ma, উত্তর হবে F = ma। ক্লিয়ার? এরপরে কোশ্চেন হচ্ছে, ওকে এরপরে চলে যাই আমরা, ডানা ঝাপটা বন্ধ করেও কাক কীভাবে বাতাসে ভাসতে ভাসতে অনেকক্ষণ যেতে পারে আর কি। সেক্ষেত্রে আমরা দেখো এই মানে একটা কাক ডানা ঝাপটা না দিয়েও কী করে বলবো, তাহলে উড়ন্ত পাখির দেহে গতিশীল থাকায় তার দেহের মধ্যে জাড্ডের সৃষ্টি হয়। জাড্ডের আমি যেটা বলছি এটাকে লিখে নাও, তারপর আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। উড়ন্ত পাখির দেহে কী হচ্ছে বলো, জাড্ডের সৃষ্টি হয়ে উঠতে উঠতে ডানা ঝাপটা বন্ধ করে দিল পাখির শরীরে গতিজাড্ডের কারণে, তখনও সেই পাখিটা কী বলো সমগতি বেগে বজায় রাখতে চায়, ফলে শূন্যে ডানা না ঝাপটে পাখি বেশ কিছু দূরে এগিয়ে যেতে পারে। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল উত্তর, এটা লিখে দাও। তারপরে আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে। যেমন ধরো আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেনে যেতে যেতে ট্রেন একটা 60 কিলোমিটার স্পিডে যাচ্ছে ট্রেন, আমি একটা বল নিয়ে যখন উপরে তুলে হাতে ফেলছি, বলটা কিন্তু আমার হাতের মধ্যে চলে আসছে। কেন চলে আসছে, আমি তো স্পিডে বেরিয়ে চলে যাচ্ছি, তাহলে বলটা যাচ্ছে কারণ আমার সাথে বলটা লেগে থাকার জন্য বলটাকে যখন আমি উপরে তুলেছি, বলটার বেগও কিন্তু কী হচ্ছে, গতিজাড্যের জন্য তারও বেগ কিন্তু 60 কিলোমিটার হয়ে গেছে। ফলে ট্রেনের মধ্যে বসে থাকা কোনো যাত্রী যদি বলটাকে ছোঁড়ে, তার হাতে এসেই বলটা পড়ে। ঠিক আছে, ওকে। তারপর দিয়েছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে। এবার প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া তো আমরা বইয়ের মধ্যেই পড়েছি, ডাইরেক্ট কম্বিনেশন রিঅ্যাকশন বলছি। যেমন ধরো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কী বলবো, মানে যাকে বলবো 2 বা ততোধিক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, তখন তাকে আমরা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলবো। তাহলে কী হলো, 2 বা ততোধিক বিক্রিয়ক পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে যদি একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, তখন আমরা প্রত্যক্ষ সংযোজন বলবো। যেমন ধরো হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করছে বলো,
ওয়াটার তৈরি করছে 2H2। এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। কার্বন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কী তৈরি করছে বলো? কার্বন ডাইঅক্সাইড। ওকে। আর ধরো নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে বলো? অ্যামোনিয়া NH3। ক্লিয়ার? অর্থাৎ দুই বা ততোধিক কোনো বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে যদি সিঙ্গেল একটি বিক্রিয়া তৈরি করে তখন তাকে আমরা কী বলি বলো? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এবার দিয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? এটা আমি তোমার মধ্যে ভালো করেই শিখিয়েছিলাম যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট ভালো করে বলে দিচ্ছি। আমি বলেছিলাম AB যদি সিডির সাথে বিক্রিয়া করে তাহলে কী তৈরি করছে? এখান থেকে কেটে দেবো, এখান থেকে কাটবো। এই এটা ডি এর সাথে যুক্ত হবে আর সিটা বি এর সাথে যুক্ত হবে, মনে পড়ছে? তাহলে কী হচ্ছে বলো? AD প্লাস BC, মনে পড়ছে? তাহলে এখানে দিয়ে দিয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস সোডিয়াম সালফেট Na2SO4, তাহলে কী করছে? ক্যালসিয়াম সালফেট প্লাস সোডিয়াম ক্লোরাইড, এই যে এটা দিয়েছে। তাহলে কি ঘটনা ঘটছে? তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে যদি আমি কাটিং করি, ক্যালসিয়ামটা কার সাথে যুক্ত হয়ে গেছে? সালফেটের সাথে। আর ক্লোরিনটা মানে সোডিয়ামটা কার সাথে কানেক্ট হয়েছে বলো? ক্লোরিনের সাথে। তাহলে ক্যালসিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড, এটা কি? এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি মৌলের নাম লেখো। পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি মৌলের নাম হচ্ছে লোহা, Fe2 আর Fe3। অর্থাৎ একবার লোহা বা এটাকে আয়রন বলা হয়, আয়রনের যোজ্যতা হচ্ছে 2, একবার আয়রনের যোজ্যতা 3, ঠিক আছে? যখন 2 থাকে তখন বলে আস, আর যখন 3 হয় তখন হয় ই। তুমি বলবে আস আর ইক স্যার কী জিনিস? আস আর ইক কিছুই না, শুধু সিম্পল হচ্ছে যখন তার যোজ্যতা 2কে নিয়ে কোনো কম্পাউন্ড তৈরি করে, ধরো আয়রন ক্লোরাইড, তখন আমরা কী লিখবো? ফেরাস ক্লোরাইড, এটাকে বলবো ফেরাস ক্লোরাইড। সেই আয়রন যখন আবার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যদি FeCl3 তৈরি করে তখন আমরা তাকে বলবো ফেরিক ক্লোরাইড। অর্থাৎ যোজ্যতা 3কে নিয়ে সে তৈরি করেছে ফেরিক ক্লোরাইড, যোজ্যতা 2কে নিয়ে তৈরি করেছে ফেরাস ক্লোরাইড, ঠিক আছে? তাহলে উত্তর হবে আয়রন 2 আয়রন 3। অ্যাকচুয়ালি তোমাদের উত্তর হবে এইটা, আয়রন 2 আয়রন 3, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। বৃষ্টির জল আম্লিক না ক্ষারীয়? বৃষ্টির জল আম্লিক। আর বৃষ্টির জল নীল লিটমাস কাগজ ডোবালে কাগজের বর্ণ কী হবে? এটা আমরা জানি, অ্যালকালি করেকালি শিখিয়েছিলাম। তাহলে কী হবে বলো? আম্লিক বর্ণ হলে কী হবে? লিটমাস লাল হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। এবার ক্ষার কাকে বলে? ক্ষার কাকে বলে? ক্ষার বলবো জলে দ্রাব্য ধাতব অক্সাইডের যৌগগুলোকে আমরা ক্ষার বলে থাকি। তাহলে বলবো জলে দ্রাব্য ধাতব অক্সাইডের যৌগকে আমরা ক্ষার বলে থাকি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রসম দ্রবণে pH কত হয়? না, প্রসম হচ্ছে তাহলে pH 7। আর জলীয় দ্রবণে কত হবে? তাহলে এটা হবে তোমার H2SO4। এটা হবে জলীয় দ্রবণে H2SO4 কীভাবে আয়নিত হয়? জলীয় দ্রবণে H2SO4 আয়নিত কীভাবে হয়? তাহলে আমরা আয়নিত হচ্ছে চলো এখানে একটা সিম্বল দিয়ে দিচ্ছি, H2SO4 আয়নিত কীভাবে হয়। তাহলে H2SO4 প্লাস 2H2O জলের মধ্যে রিয়াকশান করে কী হচ্ছে না হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে 2H3O প্লাস। যে জলীয় দ্রবণে যত বেশি হাইড্রোনিয়াম আয়ন দেবে সে তত বেশি কী হবে? অ্যাসিডিক হবে। আর এখানে কী হচ্ছে বলো? SO4 2- হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে আমাদের যেটা বলেছে H2SO4, তাহলে আয়নীয় দ্রবণ কী হবে? এইটাই হবে আর কি, ঠিক আছে? এটা হবে তোমার উত্তর। ওকে, কোনো ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে? কোনো ক্ষার জলীয় দ্রবণে কোনো জলীয় দ্রবণে দেখো অ্যাসিড হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, আর ক্ষার কী করে? কোনো ক্ষার জলীয় দ্রবণে OH- আয়ন তৈরি করে, OH- আয়ন। আবার বলছি, অ্যাসিড হলে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে আর ক্ষার হলে OH- তৈরি করবে, ঠিক আছে?
আচ্ছা, এবার লাইফ সায়েন্স পার্টে চলে আসি। প্রক্রিয়াজাত খাদ্য উদাহরণ কি? প্রক্রিয়াজাত খাদ্য উদাহরণ হচ্ছে রুটি। ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম কি? না, ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগের নাম কিন্তু টাইফয়েড। জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন জীবটি কোনটা? মেরু ভাল্লুক, বাংলার বাঘ, না জলবায়ু পরিবর্তনের জন্য বিপন্ন হচ্ছে মেরু ভাল্লুক, বাংলার বাঘ না। বাংলার বাঘ তো চোরা শিকারির জন্য তোমার মানে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে যাচ্ছে। সত্য মিথ্যা? প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রক্রিয়াজাত খাদ্যের পুষ্টিগুণ বেশি। মিথ্যা। আমাদের দেশ ভারত একটি অতি বৈচিত্র্যপূর্ণ দেশ। সত্য। খাদ্যের কিছু উপাদান অ্যালার্জি সৃষ্টি করতে পারে। একদম ঠিক। আমরা অনেকে বেগুন খাই, সেখান থেকে আমাদের অ্যালার্জি তৈরি হয়ে যায়, ঠিক আছে? কেউ লেডিস ফিঙ্গার অ্যালার্জি তৈরি হয়। ওকে, না শূন্যস্থান। ভিটামিন কী হবে? অ্যানিমিয়া রোগ হয়, বি কমপ্লেক্স। আচ্ছা, 2 নম্বর ক্রমবর্ধমান, এটা হবে বিশ্ব উষ্ণায়নের জন্য। কোশ্চেন নম্বর 3, পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা ঘনত্ব হলো, এটা 0.01 মিলিগ্রাম পার লিটার, 0.01। ওকে, আচ্ছা, প্রতিষ্ঠিত শব্দগুচ্ছ থেকে বিশদ। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মধ্যে এটা কোনটা আলাদা? এখান থেকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থেকে তোমার ভিটামিনটা আলাদা। পোলিও, কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া। আচ্ছা, সাইবেরিয়ান বাঘ, হাতি, গাঙ্গীয় ডলফিন, আর তোমার হচ্ছে কস্তুরী মৃগ, সেটা হচ্ছে হাতি। এবার 5-এর সাথে মিলাতে বলেছে, মিলিয়ে নাও। ক এর সাথে খ, ফাইটোকেমিক্যালস কী হবে? জারণ প্রতিরোধী ধর্ম, মানে 1-এর সাথে সি যাবে। সুন্দরল্যান্ড হচ্ছে একটি জীববৈচিত্র্যপূর্ণ হটস্পট। আর তোমার অটিজম হচ্ছে একটা মানসিক ত্রুটি, মানে 2-এর সাথে বি যাবে, 3-এর সাথে এ যাবে, ঠিক আছে? মানসিক ত্রুটি। তারপর হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। দাঁত ও হাড় গঠন ঠিক রাখার জন্য ভিটামিন, দাঁত ও হাড় গঠন সঠিক রাখার জন্য ভিটামিন কেন প্রয়োজন হয়? ওকে, দেখো, এটা দাঁত ও হাড়, কারণ হচ্ছে ভিটামিন ডিতে কী থাকে বলো? ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি। তাহলে উত্তরটা এইভাবে লেখো, ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যা হাড় ও দাঁতের মেন উপাদান বা মূল উপাদান। ভিটামিন সিতে কী থাকে? কোলাজেন গঠনে সাহায্য করে, যা দাঁত গঠন ও মাড়ির স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ভিটামিন কে হাড়ের খনিজ কারণ এবং চোয়ালের হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই দাঁত ও হাড়ের গঠন সঠিক রাখার জন্য ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। বুঝতে পারলাম কি বললাম? তাহলে যেটা বললাম সেটা লিখে নাও। একজন নিরামিষী ব্যক্তির প্রোটিন খাদ্যের তালিকা প্রস্তুত করো। ওকে, একজন নিরামিষী ব্যক্তির প্রোটিন খাদ্যের চাহিদা মেটাতে কী কী দরকার? সয়াবিন, বিভিন্ন ডাল, শস্য, সবুজ শাক পাতা এবং দুগ্ধজাত দ্রব্য যেমন ছানা, পনির ইত্যাদি প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো অন্তর্ভুক্ত করে প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণ করা সম্ভব। যেটা বললাম সেটা লিখে নেবে। মিনেমাটা রোগের 2টি লক্ষণ লেখো। না, মিনেমাটা 2টি লক্ষণ হচ্ছে, একটা হচ্ছে পেশির খিঁচুনি আর দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া, জীব ও মুখের পেশি অসাড় হয়ে যাওয়া। 3টে পয়েন্ট বললাম, যে কোনো 2টো লিখলেই হবে, ঠিক আছে? ওকে, তারপর দিয়েছে অথবাতে একটা কোশ্চেন দিয়েছে, সংক্রামক রোগের বাহক রূপে মশার ভূমিকা লেখো। না, মশার ভূমিকা তো আমরা জানি। না, কোনো প্রাণীর রক্ত পান করার সময় স্ত্রী মশা প্রোবসিসের মধ্যে দিয়ে তার লালা প্রাণীটির দেহের মধ্যে প্রবেশ করে দেয়, কারণ আর কিছুই নয়, যাতে রক্ত পান করার সময় রক্ত জমাট না বাঁধে। ওকে, হয়ে গেল। আর এই লালার সঙ্গেই কিন্তু স্ত্রী মশা দিয়ে বাসা বাঁধা রোগের জীবাণুও কিন্তু প্রাণীদের দিয়ে বা প্রবেশ করে যায়। তাহলে এই এতটাই বলতে হবে আমাদের। ক্লিয়ার? খাদ্য জাল কি? এটা তো আমরা আগেই বলছি, একটি খাদ্য শৃঙ্খল এবং অন্যান্য খাদ্য শৃঙ্খলের সম্পর্কযুক্ত তৈরি করে খাদ্য জাল। এটুকুনি বললেই হবে। আচ্ছা, দিয়ে একটা তুমি খাদ্য জাল দিয়ে একটা লিখতে পারো, উদাহরণ একটা ছক দিতে পারো। যেমন দেখবে পাঠ্য বইয়ে 288 পৃষ্ঠাতে আছে, একটা হলুদ রঙের করে দেওয়া আছে, দেখবে ঘাস কে হরিণ খাচ্ছে,
ঘাসকে ছাগল খাচ্ছে, ছাগলকে আবার বা হরিণকে বাঘ খাচ্ছে, সবুজ উদ্ভিদকে আবার ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে আবার ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে আবার সাপ, সাপকে আবার বাজ, বাজকে, ঠিক আছে, আবার ধরো সাপকে খাচ্ছে ছোটো পাখি বা ময়ূর খাচ্ছে, আবার সবুজ উদ্ভিদকে প্রজাপতি, প্রজাপতিকে টিকটিকি, সবুজ উদ্ভিদকে ইঁদুর খাচ্ছে, খরগোশ খাচ্ছে। এই 288 পৃষ্ঠার এই হলদে রঙের বক্স করা আছে, সেইটা তুলে দিতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট, পরিবেশে স্বাস্থ্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা লেখো। এটা একটা বড় কোশ্চেন আছে। এখানে দেখো উদ্ভিদের ভূমিকা, পরিবেশের রক্ষার ভূমিকা একটা হচ্ছে পরিবেশের বিভিন্ন ভূমিকাগুলি হলো, এক, বায়ুমণ্ডল ও গাছ, বেশি বড় লিখবো না, টু দ্য পয়েন্ট লিখবো। বায়ুমণ্ডল ও গাছকে কী লিখবো, বায়ুমণ্ডল ও গাছ একটা হেডিং দেবো। তারপর লিখবো সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উত্থিত হয় এবং কার্বন ডাইঅক্সাইডের জলের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন পরিবেশে নির্গত করে, ঠিক আছে। গাছ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীল কি, পৃথিবীর মোট জীবের বেশিরভাগ হলো উদ্ভিদ। সবুজ উদ্ভিদ দ্বারা প্রস্তুত খাদ্যের 10 থেকে 20% শক্তি প্রাণীদের বেঁচে থাকার জন্য কাজে লাগে। গাছ কমতে থাকলে প্রাণীদের কিন্তু জীবনধারণ ব্যাহত হবে। তারপর হচ্ছে গাছ ও খাদ্য সম্পর্ক কি, 3 নম্বর পয়েন্ট। এইটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর করে বলছি কিন্তু আমি, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি, গাছ ও খাদ্য সম্পর্ক, সূর্যের আলো, মাটি থেকে শোষিত খনিজ লবণ মিশ্রিত জল এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গাছ খাদ্য প্রস্তুত করে। এই উৎপাদক গাছকে বিভিন্ন শ্রেণীর প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে খাদ্যের সম্পর্ক তোমার কী করছে বলো, মেটাচ্ছে। ওকে, এই 3টে পয়েন্ট দিয়ে লিখে দিলেই হবে। এবার হচ্ছে 3-4টি বাক্যে লিখো। মানসিক সমস্যার সম্ভাব্য কারণগুলি কি কি। মানসিক সমস্যা, এটা আমাদের পাঠ্যবুকে বা বইতে আছে, পেজ নাম্বার 261 পেজে চলে যাবে, সেখানে দেখতে পাবে। তা আমি বলেছি অনেকগুলো পয়েন্ট আছে, আমরা যে কোনো 3খানা পয়েন্ট বললেই হবে। একটা হচ্ছে জন্মগত ত্রুটি, গর্ভাবস্থায় অপুষ্টি, বিভিন্ন রোগ সংক্রান্ত জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশে ব্যাহত করতে পারে। তারপর 2 নম্বর পয়েন্ট কী হতে পারে, মানসিক চাপ, আশেপাশের পরিবেশ, মানে মানসিক চাপ বলে একটা পয়েন্ট দেবো, তাতে আশেপাশের পরিবেশ পরিস্থিতির চাপ আমাদের মনকে প্রবলভাবে নাড়া দেয়, অনেক সময় সেই মানসিক চাপ আর সহ্য করতে পারি না। নাম্বার 3, আমাদের বাড়ির অভ্যন্তরে নানা টানাপোড়েনের জন্য দেখবে কারো বাড়িতে তো অনেক ঝামেলা হয়, তাতেই কিন্তু অনেক রকম মানসিক চাপ তৈরি হয়। 4, মানসিক দ্বন্দ্ব, সিদ্ধান্ত নিতে না পারা। আর 5 নম্বর হচ্ছে নেশা। তাহলে এইগুলোর কারণেই কিন্তু তোমার মানসিক সমস্যার সৃষ্টি হয়। খাদ্য বিষ বিক্রিয়াকরণের লক্ষণগুলি কী কী, দেখো খাদ্য বিক্রিয়াকরণের লক্ষণগুলি তো হলো গা গোলানো এবং বমি ভাব, পেটে অসহ্য যন্ত্রণা, ডায়রিয়া, বারে বারে পাতলা মলত্যাগ, জ্বর, মাথা যন্ত্রণা আর দুর্বলতা। ওকে, জীববৈচিত্র্যের 3টি ব্যবহার লেখো। জীববৈচিত্র্যের 3টি ব্যবহার হচ্ছে, তুমি ওই তোমার মেন 3টে ব্যবহার হচ্ছে খাদ্যের উৎস, তারপর হচ্ছে তোমার পরিবেশে বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা আর মৃত্তিকা সংরক্ষণ। এই পয়েন্টগুলো নিয়ে একটু বলে দিলেই হয়ে যাবে আর কি। তারপর দিয়েছে কি, জীব বৈচিত্র্য হ্রাসের সম্ভাব্য কারণগুলি কি কি। জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হচ্ছে একটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে মানে বাসস্থান হারিয়ে যাওয়া। সেইটাকে নিয়ে আমাকে 2-3 লাইন লিখতে হবে যে বাসস্থান কেন, বাসস্থানের প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়া বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যায়। আমাদের ভোগবিলাসের সামগ্রী তৈরির জন্য গাছ টাছ কেটে ফেলছি, তাদের বাসস্থান হারিয়ে যাচ্ছে। অবৈধ শিকার বা চোরা শিকার, এটাও আমরা অলরেডি পড়েছি। পরিবেশে নতুন জীবের আগমন, এটাও আমরা পড়েছি অলরেডি। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন পাল্টে দিতে পারে জীবের চেনা পরিবেশ, আর কোনো জীব নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে সেই জীবের অস্তিত্ব সংকটপূর্ণ হয়ে পড়ে। এইটুকুনি পয়েন্ট লিখলেও হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে পরিবেশ দূষণ, বিভিন্ন রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহারে অনেক সময় ডেকে আনতে পারে জীবের বিনাশ। চাষের জমি যথেষ্ট কীটনাশক ব্যবহার ফলে হারিয়ে গেছে কিছু শস্যভুক্ত, মানে যারা যেসব পাখিরা নিচে মানে কুকুর খেত তারা সব মরে যাচ্ছে। এছাড়া বিভিন্ন বর্জ্য পদার্থ খাল বিল নদীর জলাশয়ে মিশছে, এর ফলে বহু জলজ প্রাণী মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার, কোনো বিশেষ উদ্ভিদ বা প্রাণীর অর্থকারী গুরুত্ব যদি খুব বেশি হয়, তবে অতিরিক্ত ব্যবহারের ফলে ওই জীবের অস্তিত্ব বিপন্ন হতে পারে। যেমন ধরো হিমালয়ে কস্তুরী মৃগ বলে একরকম প্রাণী, এদের থেকে পাওয়া মৃগনাভি, আর এই মৃগনাভি থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য। এই সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে ওই প্রাণীটি আজকে কী হচ্ছে বলো, অস্তিত্ব আজ সংকটের মুখে। ক্লিয়ার? এইভাবে এই উত্তরটা এইরকমভাবে লিখে দিলে হবে। তারপর হচ্ছে শিশুদের মধ্যে কী কী লক্ষণ থাকলে
তা অপুষ্টি নির্দেশ করে না। অপুষ্টি কী কী করবো তাহলে? দেহের পেশিগুলি যথাযথভাবে গঠিত হয়নি। এক, হাড় বাইরে। নাম্বার 2 পয়েন্ট, হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। নাম্বার 3, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো। নাম্বার 4, হাত পাগুলো খুব সরু। ঠিক আছে, এইটা হচ্ছে অপুষ্টি, মানে অপুষ্টির ফলে শিশুদের কী কী উপসর্গ দেখা যায়, এই 4টি পয়েন্ট বললেই কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। খাদ্যবস্তুতে ভেজালের বিপদ সম্পর্কে তুমি কী জানো তা লেখো। ঠিক আছে, এটা তোমাদের ভেজাল মানে জানো তো আটা ময়দাতে কী করছে বলো? আটা ভেজাল মানে কী কী মেশানো হচ্ছে, কি ধরো আটা ময়দা সুজি, আটা এগুলোতে কী করছে? আটাতে কী হচ্ছে? অ্যারারুট, চকের গুঁড়ো, তুষ প্রভৃতি এগুলো মিশিয়ে দিচ্ছে। এর ফলে কী ঘটনা ঘটছে? বদহজম, পেটের গোলযোগ দেখা দেয়। চাইনিজ খাবার, চাউমিন, চিলি চিকেনে কী করছে? আজিনামোটো দিচ্ছে, যেটা কী হচ্ছে বলো? দীর্ঘদিন ব্যবহার ফলে ক্যান্সার, মস্তিষ্কে বিকৃতি ঘটে, কিডনির সমস্যা বন্ধ ঘটাতে সাহায্য করছে। রঙিন মিষ্টিতে মেটানিল এগুলো করছে, দীর্ঘদিন ব্যবহার ফলে ক্যান্সার রোগ হতে পারে। এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমরা বললেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা আজকে 4 নম্বর মডেল পেপার 4 নম্বরটা শেষ করে দিলাম। আমরা আবার আগামীকাল মডেল পেপার 5, 6 দুটো পেপার শেষ করব, আলোচনা করব। তোমরা এটা রেডি করে দিয়ে আসবে। আজকের মতো হ্যাভ এ নাইস ডে।